আসসালামু আলাইকুম। বৈশ্বিক দুর্যোগে করোনাকালীন সময়ে সরকারি বাংলা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। এমন মহতী উদ্যোগের জন্য প্রথমেই কলেজ প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানাই। আর আজকের আয়োজন যাদের জন্য, সেটা হচ্ছে মাস্টার শেষ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের। আমি শামসুন নাহার, প্রফেসর, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, গভর্নমেন্ট বাংলা কলেজ। মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা সবাইকে তোমাদের সাথে প্রথম ক্লাসে স্বাগতম। আশা করছি এই দুর্যোগ মুহূর্তেও সবাই বাড়িতে আছো, সুস্থ, নিরাপদ এবং ভালো আছো। নিশ্চয়ই এর মধ্যে কিছু কিছু নিজেদের উদ্যোগে পড়াশোনা করেছো, আর সাথে তো কলেজ প্রশাসনের এবং আমাদের সহযোগিতা তো আছেই। যদিও আজকেই তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তো সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের সাথে ভারতে মুসলমানদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অবস্থা সম্পর্কে যে বিষয়, সেই কোর্সটি পড়ব। 31-1605 বিষয় কোড যেটি। তো প্রথমেই এই বিষয়ে আমি কিছুটা ধারণা দিতে চাই। সেটা হচ্ছে ভারতের ইতিহাস, যেটা আমরা পড়ব। প্রাচীনকালে ভরত নামে একজন শাসক ছিলেন। তার নাম অনুসারে এই ভারতবর্ষের নাম হয়েছিল। এর সীমানা উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে ভারত সাগর, পশ্চিমে পারস্য দেশ এবং পূর্বে ব্রহ্মদেশ। এদেশের জনগণ ছিল শক, হুন, কুষাণ, আর্য, সেমিটিক, এগুলো বিভিন্ন জাতি সম্প্রদায়ের। প্রাচীনকাল থেকেই এদেশে জৈন ধর্মাবলম্বীরা ছিল, শাসন করত। তারপরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এবং পরে হিন্দু ধর্মাবলম্বীরা, মুসলমানরা যখন ভারতীয় উপমহাদেশে আসে। তো মুসলমানরা একসময় এই হিন্দু সম্প্রদায় বা হিন্দু শাসক অত্যন্ত দুর্দান্ত শাসন ছিল এই ভারতীয় উপমহাদেশে। কিন্তু বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে তাদের শাসন ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং সেখানে মুসলমানদের আবির্ভাব হওয়ার সুযোগ করে দেয়। কি কি অবস্থার প্রেক্ষিতে এই শাসনের যে চেঞ্জ, এটা কি কি অবস্থার প্রেক্ষিতে এসেছিল, সেগুলো আমাদের জানা দরকার। আর সেটা জানতে গেলেই আমরা ভারতীয় উপমহাদেশে সেই সময়কার, মানে মুসলমানরা যখন ভারতীয় উপমহাদেশে আসে, সেই সময়কার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন দিক সম্পর্কে বিশ্লেষণ করলে আমরা একটি কনক্লুশন আসতে পারবো যে এই অবস্থার প্রেক্ষিতে ভারতীয় উপমহাদেশে মুসলমানরা আসার সুযোগ পেয়েছিল। তো সেই সব অবস্থাগুলো আমরা বিস্তারিত আলোচনা করি। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। তোমাদের সাথে আমি পড়ব ভারতে মুসলমানদের সামাজিক, সংস্কৃতি এবং অর্থনৈতিক ইতিহাস। এর বিষয় কোড হচ্ছে 31-1605। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের আর্থসামাজিক অবস্থা। আমরা শুরুতেই বলেছি যে বিভিন্ন অবস্থা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে, সাংস্কৃতিক অবস্থার প্রেক্ষিতে এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের সুযোগ হয়েছিল। তো এই অবস্থাগুলো আলোচনা করতে গেলে আমাদের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনীতি বিভিন্ন দিকগুলো আমাদের আলোচনা করা একান্ত প্রয়োজন। ফলে আমরা প্রথমেই বলতে পারি যে ভারতবর্ষের ইতিহাসে অতি প্রাচীন ইতিহাস ছিল এই ভারতবর্ষের ইতিহাস।
আর ভারতের ইতিহাসে পর্যালোচনা করলে প্রাচীনকাল থেকেই দেখা যায় ভারত অনেকগুলো রাজ্যে বিভক্ত ছিল। আমরা রাজনৈতিক অবস্থা পড়ছি, রাজনৈতিক অবস্থার মধ্যে আমরা বলি ভারতে প্রাচীনকাল থেকে ভারত অনেকগুলো রাজ্যে বিভক্ত ছিল। বিভিন্ন রাজ্য পূর্ণ স্বাধীনতা এবং সার্বভৌম ক্ষমতা ভোগ করত। কোনো কেন্দ্রীয় শাসন সরকার এখানে ছিল না। ফলে এগুলো বিশ্লেষণ করতে গেলে বা জানতে গেলে আমরা এগুলোকে কয়েকটি পয়েন্টস আমরা আলোচনা করতে পারি। প্রথম পয়েন্টসটি হচ্ছে ঐক্যের অভাব। অষ্টম শতকের প্রথমেই মুসলমানরা যখন ভারত অভিযান করে তখন এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। সমস্ত ভারত ছিল অনেকগুলো ক্ষুদ্র রাজ্যে বিভক্ত। এখানে গোত্র শাসন ও বর্ণভেদ প্রথার যে কারণে সেখানে রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। কেন্দ্রীয় সরকারের অস্তিত্বই ছিল না। তাহলে কি হলো যে এখানে যেহেতু কেন্দ্রীয় সরকারের কোনো অস্তিত্ব ছিল না বা শক্তি ছিল না, ফলে গোত্র প্রশাসন এবং বর্ণ প্রথার কারণে তাদের মধ্যে বেশ সংকট তৈরি হয় এবং সমস্ত রাজ্য অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল এবং তাদের মধ্যে কোনো রকম ঐক্য ছিল না। এই ঐক্যের অভাবেই রাজনৈতিক অবস্থা অনেক দুর্বল হয়ে পড়ে। আর দ্বিতীয় পয়েন্টসে আমরা দেখতে পাই রাজনৈতিক বিশৃঙ্খলা। এই সময় ভারতের রাজনৈতিক অবস্থা ছিল বিশৃঙ্খল, অত্যন্ত বিশৃঙ্খল। উত্তর ভারতে রাজনৈতিক এই বিশৃঙ্খলার সুযোগেই বলা যায় যে এক রাজ্যের সাথে আরেক রাজ্যের কোনো সম্পর্ক ছিল না, তারা সর্বদা যুদ্ধ সংঘাতে লিপ্ত থাকত। ফলে এই বিশৃঙ্খল অবস্থার প্রেক্ষিতেই মুসলমানরা ভারতে আসার সুযোগ লাভ করেছিল। এরপরে 3 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় শক্তির অভাব। মুসলমানদের এই আসার সময়, ভারতবর্ষে আগমনের সময় সমস্ত রাজ্য প্রায় 22টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। প্রত্যেকটা রাজ্যের আলাদা কালচার, আলাদা ভাষা, আলাদা ধর্মীয় বোধ বিরাজিত ছিল। ফলে গোত্র শাসন, বর্ণ প্রথার কারণে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোর মধ্যে সবসময় যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত। আর এতে করে বিভিন্ন জাতি গোষ্ঠী ভারত আক্রমণে উৎসাহিত হয়ে পড়ে বা উৎসাহিত হয়, সুযোগও পায় বলা যায়। তাহলে আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যথেষ্ট ঐক্যের অভাব ছিল। অনেকগুলো রাজ্যে বিভক্ত হওয়ার কারণে তাদের মধ্যে কোনো ঐক্য না থাকায় তাদের সর্বদা যুদ্ধে বিগ্রহে লিপ্ত থাকতো এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। কেন্দ্রীয় শক্তি বা কেন্দ্রীয় শাসন ছিলই না বলা যায়। ফলে রাজনৈতিক অবস্থা অনেক দুর্বল ছিল এবং বিশৃঙ্খলা ছিল, এক কথায় বলা যায়। এরপরে আমরা যদি সামাজিক অবস্থা আলোচনা করতে গেলে দেখতে পাই যে সামাজিক অবস্থাও অত্যন্ত নৈরাজ্যজনক এবং কলুষিত ছিল। এখানে বর্ণভেদ প্রথা, ব্রাহ্মণ ক্ষত্রিয়দের যে প্রাধান্যতা, নিম্নবর্ণদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। নারীদের অবস্থা, বিভিন্ন রকম কুসংস্কার, এই বিভিন্ন অবস্থাগুলো সামাজিক জীবনকে একেবারেই কলুষিত করে ফেলেছিল। আমরা পয়েন্টসের মাধ্যমে যদি আলোচনা করি, প্রথম পয়েন্টসটি পাব বর্ণভেদ প্রথা। বর্ণভেদ প্রথার দৌরাত্ম্য ছিল হিন্দু সমাজে অত্যন্ত প্রকট। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণে সমস্ত ভারতবর্ষকে বিভক্ত করে রাখে। এই বর্ণভেদ প্রথাই তৎকালীন হিন্দু সমাজের ঐক্যে চরমভাবে কুঠারাঘাত করে। ফলে সমাজ জীবনে বর্ণভেদ প্রথাটি ছিল অত্যন্ত একটি খারাপ প্রথা ছিল। এই প্রথার মাধ্যমেই সমাজ জীবন কলুষিত ছিল। তো বর্ণভেদ প্রথাকে কেন্দ্র করে পরের দুটো পয়েন্ট আসে যে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের প্রভাব। তৎকালীন সময়ে হিন্দু সমাজে ভাগ্যই নির্মাণ করত এই উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা, বিশেষভাবে ব্রাহ্মণরা। সমাজে তারাই সর্বেসর্বা ছিল, তারাই আইনের প্রবক্তা ছিল, আইন পরিচালনা করত এবং তারা প্রশাসনিক, রাজনৈতিক এবং ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় কার্যগুলো তারাই সম্পন্ন করত। আর ক্ষত্রিয়রা
বিভিন্ন যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করতো এবং তারাও ব্রাহ্মণদের মতো উঁচু জাতের ছিল। ফলে রাষ্ট্রের ও সমাজের শাসনভার তাদের হাতেই ন্যস্ত ছিল, আর সেখানে নিম্ন বর্ণ ছিল নিষ্পেষিত, নির্যাতিত। এর পরের পয়েন্টসটি হচ্ছে বৈশ্য ও শূদ্রদের অবস্থা। সমাজ জীবনে যেহেতু 4টি বর্ণে বিভক্ত ছিল সমাজ জীবন, ফলে 4টির মধ্যে 2টো বর্ণ উচ্চ শ্রেণীর হলে বাকি 2টো ছিল নিম্ন শ্রেণীর। এই নিম্ন শ্রেণীর অবস্থা ছিল খুবই খারাপ। তারা উচ্চ শ্রেণীদের দ্বারা চরমভাবে নির্যাতিত, নিষ্পেষিত ছিল। উচ্চবর্ণীয় ব্রাহ্মণরা তাদের এই বৈশ্য শূদ্র সম্প্রদায়ের উপর নানানভাবে শোষণ এবং শাসন চালাতো। এই নিম্নবর্ণদের কোনো রকম রাজনৈতিক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হতো না, এমনকি বেদবাক্য শুনলে, গীতা পাঠ করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হতো। সমাজে তারা অস্পৃশ্য হিসেবেই মূল্যায়িত হতো। ফলে বৈশ্য ও শূদ্রদের অবস্থা খুবই খারাপ ছিল। এরপরে নারীদের অবস্থা। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতে নারীদের সামাজিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। নারীরা ভোগ্যপণ্য হিসেবে বিবেচিত হতো, রাজদরবারে নারীদের দাসী হিসেবে ব্যবহার করা হতো। সমাজ জীবনে নারীদের অবস্থা আরেকটি দিকে খুবই কষ্টকর ছিল, যেটা হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা নারীদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল সেই সময় সমাজ জীবনে। উচ্চ বর্ণীয়দের সাথে নিম্নবর্ণীয় নারীদের বিবাহ নিষিদ্ধ ছিল। ফলে নারীদের অবস্থা অনেক খারাপ ছিল। এরপরে এটার সাথে মিলিয়ে সতীদাহ প্রথা আসে, যে সে সময় ভারতবর্ষের সবচেয়ে হিংস্র, ভয়াবহ, নিষ্ঠুর এবং কুসংস্কারপূর্ণ একটি প্রথা ছিল এই সতীদাহ প্রথা। স্বামীর মৃত্যুর পর জীবন্ত বিধবা স্ত্রীকে স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। এতে করে স্ত্রীদের কোনো কথাই শোনা হতো না বা তাদের কোনো রকম মতামতের গুরুত্বই ছিল না। ফলে সমাজে সতীদাহ প্রথাটি একটি কুসংস্কার বা খারাপ প্রথা ছিল বা খারাপ প্রথা হিসেবে প্রচলিত ছিল। তারপরে আমরা দেখতে পাই কুসংস্কার ও ঘৃণ্য প্রথা, অন্যান্য কুসংস্কার এবং ঘৃণ্য প্রথাগুলো। সেই সময়ে ভারতীয় সমাজে নানা প্রকার কুসংস্কার এবং ঘৃণ্য প্রথা বিরাজিত ছিল। তারা তারা জাদুবিদ্যায় বিশ্বাস করত, তারা ইন্দ্রজালে বিশ্বাস করত, এবং ঘৃণ্য প্রথা হিসেবে আরও কয়েকটি ছিল নরবলিদান, তারপরে শিশু সন্তানদের গঙ্গায় বিসর্জন, এইগুলোকে তারা পুণ্যের কাজ বলেই মনে করত। ফলে এইসব প্রথাও সমাজ জীবনকে শোচনীয় অবস্থায় সমাজ জীবনকে অত্যন্ত কলুষিত করে তোলে। এরপরে আসে খাদ্যাভ্যাস। সে সময় হিন্দু প্রধান ভারতীয় উপমহাদেশে হিন্দুরা অধিকাংশ সময় মাছ এবং মাংস পরিহার করত। তারা অধিকাংশই নিরামিষভোজী ছিল। মাছ মাংসের সাথে তারা পেঁয়াজ, রসুন এগুলোও খেত না। তবে নিরামিষভোজী হলেও তারা নানা ধরনের সুস্বাদু খাবার খেয়ে অভ্যস্ত ছিল বা খাবার প্রচলন ছিল সেই সময় এই সমাজ জীবনে। এরপরে আমরা সমাজ জীবনে আরও একটি দেখি দেবদেবী এবং বিভিন্ন শক্তির পূজা করা। মুসলিম বিজয়ের সময় ভারত উপমহাদেশ মূলত হিন্দু প্রধান এরিয়া ছিল বা দেশ ছিল। এই রাজ্য হিন্দুদের দ্বারাই শাসিত ছিল। তারা নানা রকম দেবদেবীতে বিশ্বাস করত এবং বিভিন্ন মূর্তি তৈরি করে তারা মূর্তি পূজা করত। শুধু তারা মূর্তি পূজারও কি ছিল না, তারা প্রকৃতি পূজারও ছিল। প্রকৃতির গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, সাগর, আকাশ, বড় বৃক্ষ, এগুলো যেটাই দেখে তারা পূজা করতে বসে যেত। সমাজ জীবনে বিভিন্ন দেবদেবী এবং প্রকৃতি পূজাও তাদের সমাজ জীবনে প্রচলিত ছিল, আমরা দেখতে পাই। এরপরে শিক্ষা ব্যবস্থা। এতগুলো খারাপ দিকের পরে একটি দিক আমরা দেখতে পাই ভারত উপমহাদেশে, শিক্ষা ব্যবস্থাটা।
মুসলিম বিজয়ের সময় এই ভারতে শিক্ষা ব্যবস্থা মোটামুটি উন্নতই ছিল। শিক্ষার্থীরা, তোমরা যদি আমাকে সোজা দেখতে না পাও, তোমরা ক্যামেরাটা পাথালি করে বা চড়া করে ধরো, তাহলে তো দেখতে পাবে। আচ্ছা, এরপর আমি বলছিলাম শিক্ষা ব্যবস্থা। মুসলিম বিজয়ের সময় ভারতে শিক্ষা ব্যবস্থা মোটামুটি উন্নতই ছিল। শাসকরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ থাকার কারণে তারা শিক্ষার প্রতি বিশেষ অনুরাগী ছিল। ফলে শিক্ষার জন্য তারা সর্বত্র সাম্রাজ্যের সর্বত্র স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিল। বিভিন্ন ইউনিভার্সিটিও তারা তৈরি করেছিল উচ্চশিক্ষার জন্য। এ সময় ভারতে গণিত শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, দর্শন, জ্যোতিষবিদ্যা এই সহ স্থাপত্য, শিল্পকলার চরম উৎকর্ষ সাধন করেছিল সেই সময় শাসকদের অনুপ্রেরণায় বা পৃষ্ঠপোষকতায়। এভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুটা ভালো দেখলেও আমরা অন্যান্য প্রত্যেকটি দিকে দেখলাম সামাজিক জীবন তাদের দুর্বিষহ ছিল, কলুষিত ছিল, নৈরাজ্যজনক ছিল, নৈরাশ্যময় ছিল। এরপরে আমরা রাজনৈতিক এবং সামাজিক অবস্থা আলোচনার পরে আমরা আসি অর্থনৈতিক অবস্থার মধ্যে। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল। অফুরন্ত ধনভাণ্ডারে সমৃদ্ধ বা প্রাচুর্যতায় পরিপূর্ণ এই ভারতীয় উপমহাদেশ ছিল। মুসলিম বিজয় প্রাককালে ভারতীয় উপমহাদেশে এই ধন সম্পদ বা অর্থই অনর্থের মূল অনেক ঐতিহাসিক বলেছেন তাদের প্রাচুর্যতার জন্য। আর তাদের অর্থনৈতিক এই স্বাচ্ছন্দ্যতাই বিভিন্ন সময় বিভিন্ন জাতি, বণিক শ্রেণী বা পরবর্তীতে শেষ পর্যন্ত মুসলমানদের এই ভারতে আগমনের একটি কারণ হিসেবে আমরা দেখতে পাই। তো অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল এটা বিশ্লেষণ করতে গেলে আমাদের বিভিন্ন পয়েন্টসগুলো আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে সেই সময় ভারতীয় উপমহাদেশের অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল। তো প্রথম পয়েন্টসে আমরা পাই বণিক শ্রেণীর আগমন। মুসলমানরা যখন ভারত আক্রমণ করে সেই সময় ভারতে প্রাকৃতিক ধন সম্পদে পরিপূর্ণ ছিল। তাদের আর্থিক প্রাচুর্যতা দেখে বিভিন্ন বিদেশি বণিকরা তাদের এই ভারতবর্ষের অসীম ধন সম্পদে বা ঐশ্বর্যে আকৃষ্ট হয়ে এদেশে আসে, কেউ বা ব্যবসার জন্য, কেউ বা লুণ্ঠনের উদ্দেশ্যে লুণ্ঠন করে নিজ রাজ্যে সেগুলো ব্যবহার করে নিজ রাজ্যকে উন্নত করার জন্য। তো এই ব্যবসায়ী শ্রেণীরাও এ সময় এই ভারতীয় উপমহাদেশের প্রাচুর্যতা দেখে এদেশে ব্যবসা বাণিজ্য করতে আসে এবং বসবাস শুরু করে। তো বণিক শ্রেণীর আগমন হয়েছিল এই দেশের আর্থিক স্বাচ্ছলতা দেখেই। কৃষি ও শিল্প। কৃষি ছিল জনগণের প্রধান পেশা এখানে। আর বলা যায় ভারতীয় উপমহাদেশ কৃষি প্রধান দেশই ছিল। তো এখানে প্রচুর ফসল ফলতো, কেননা এদেশের জমি বা মাটি অত্যন্ত উর্বর ছিল। রাজ্যের রাজস্ব আয়ের উৎসই ছিল ভূমি রাজস্ব এবং কৃষির উৎপাদন বা উৎপাদিত কৃষি। কৃষির সাথে বা কৃষির উন্নয়নের সাথে এদেশের শিল্পেরও উন্নয়ন ঘটেছিল, যথেষ্ট প্রসার ঘটেছিল। তুলা, বস্ত্র শিল্প, বিশেষভাবে কার্পাস বস্ত্র বিদেশি রপ্তানি হতো, অর্থাৎ রপ্তানিযোগ্য ফসলাদি আমাদের দেশে সে সময় উৎপাদিত হতো বা তৈরি হতো। ফলে কৃষি ও শিল্পে আমরা অর্থনৈতিক অবস্থার মধ্যে কৃষি ও শিল্পের অবস্থা অত্যন্ত ভালো দেখি, উন্নত দেখি। এরপরে প্রাকৃতিক সম্পদ। ওই আমরা আগেই বলেছি যে বহুকাল থেকেই ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল। কি নাই এদেশে? উৎপাদিত ফসল, উর্বর মাটি, স্বর্ণের খনি, পাথর, লৌহ, পিচ, প্রত্যেকটিরই আলাদা আলাদা, এমনকি হীরার খনিও রয়েছে।
ফলে প্রচুর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল ভারতীয় উপমহাদেশ। এদেশে যেমন একদিকে বরফ ছিল, অন্যদিকে মরুভূমিও ছিল বা ছিল মানে আছে এখনও। তৎকালীন সময়ে এই দেশের প্রাকৃতিক সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে বিদেশি ব্যবসায়ীরা বা লুণ্ঠনকারীরা এই উপমহাদেশে এসেছিল, বারবার এসেছিল। ফলে প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এই অর্থনৈতিক অবস্থাও এই বিদেশি শক্তিদের পরবর্তীতে মুসলমানদের এই উপমহাদেশ অভিযান করায় উৎসাহিত করেছিল। এরপরে ইমারত তৈরি। যেহেতু অর্থনৈতিকভাবে খুবই সচ্ছল ছিল সেই সময়ের জনগণ বা রাজারা, ফলে তৎকালীন হিন্দু অভিজাত রাজারা অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার কারণে তারা বিলাসবহুল জীবনযাপন করত বা আড়ম্বরপূর্ণ জীবনযাপন করত। তাদের একাধিক প্রাসাদ তারা তৈরি করত, মহল তারা তৈরি করত এবং তারা বিভিন্ন সময় সেই সব মহলে বসবাস করত। তবে রাজারা বিলাসী হলেও তারা জ্ঞান বিজ্ঞানে বা স্থাপত্য শিল্পের প্রতি বিশেষ অনুরাগী ছিল। ফলে তাদের বিলাসী হলেও তারা বহু সংখ্যক স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান, অট্টালিকা, স্মৃতিসৌধ, সমাধিসৌধ এগুলো নির্মাণ করে তাদের কৃষ্টির বা সংস্কৃতি মনা শাসকদের সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটেছিল তাদের বিভিন্ন ইমারত তৈরির মাধ্যমে, যেসব ইমারত আজও ইতিহাসের স্বাক্ষর বহন করে। এরপর আমরা দেখি স্বাবলম্বী গ্রাম। মুসলমানদের আগমনের সময় তখনও ভারতবর্ষে সেইভাবে নগর বা শহর গড়ে ওঠেনি। গ্রামগুলো ছিল উন্নয়নের ইউনিট, প্রতিটি গ্রামই ছিল স্বাবলম্বী। গ্রামে নিজেদের এলাকাতেই তারা সব ধরনের উৎপাদন করত, ফসলাদি করত, ফলে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্যাদি সবই তাদের গ্রামেই পাওয়া যেত। মূলত গ্রামগুলোই ছিল রাজ্যের অর্থনৈতিক ভিত্তি বা অর্থনৈতিক মূল ভিত্তি ছিল এই স্বাবলম্বী গ্রামগুলো। এরপরে শিল্প সাহিত্যের বিকাশ। যেহেতু ভারতবর্ষে প্রচুর প্রাকৃতিক সম্পদ ছিল, ফলে অর্থনৈতিকভাবে তারা খুবই সচ্ছল ছিল। তাই অর্থনৈতিক সচ্ছলতার কারণে তারা উন্নত শিল্প গড়ে তুলতে সক্ষম হয়েছিল। তারা ব্যাপকভাবে সাহিত্যেরও চর্চা করত। এতে করে মুসলিম বিজয়ের পর আরবীরা ভারতের গণিত, স্থাপত্য, তারপর জ্যোতির্বিদ্যা, গণিত, চিকিৎসা, সাহিত্য বিভিন্ন ক্ষেত্রে যে গ্রন্থাদি ভারতীয় উপমহাদেশে সেগুলো নিয়ে তারা আরবি ও ফার্সি ভাষায় অনুবাদ করে সেগুলো নিজেরা চর্চা করে সমৃদ্ধ হতে চেষ্টা করে, যেগুলো এই ভারতবর্ষ থেকেই তারা গ্রহণ করেছিল। ফলে এখানে শিল্প ও সাহিত্যেরও ব্যাপক বিকাশ ঘটেছিল এবং শিল্প সাহিত্য উন্নত ছিল। এরপরে ব্যবসার কেন্দ্র। প্রাচীনকাল থেকে এদেশে ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই ভারত উপমহাদেশ। সম্পদের প্রাচুর্যতা থাকায় শিল্প এবং উৎপাদিত পণ্য সামগ্রী তারা বিভিন্ন দেশে রপ্তানি করত। আর সেই রপ্তানি কেন্দ্র হিসেবে সেই সময় মুম্বাই এবং করাচি প্রসিদ্ধ ছিল। প্রসিদ্ধ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় অনেক বিদেশি ব্যবসায়ীরা ব্যবসার উদ্দেশ্যে এদেশে এসে স্থায়ীভাবে বসবাস করতে থাকত, যেহেতু এটা ভারত উপমহাদেশ ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল তৎকালীন বিশ্বে। এভাবে অর্থনৈতিক বিভিন্ন দিক আমরা আলোচনা করলে আমরা দেখতে পেলাম যে অর্থনৈতিক বিভিন্ন দিকে তারা এই ভারত উপমহাদেশ খুবই সমৃদ্ধ ছিল, পরিপূর্ণ ছিল ধনভাণ্ডারে। তো আমরা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা পড়ার সাথে সাথে, যদিও খুব প্রয়োজন ছিল না, তারপরেও ধর্মীয় অবস্থাটা একটু জেনে নেই, যেহেতু ধর্মীয় অবস্থাটা আমাদের সামাজিক অবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। তো ধর্মীয় জীবনও তাদের খুবই খারাপ অবস্থা ছিল, কারণ সমাজে
হিন্দু ধর্মের প্রাধান্যই বেশি ছিল, অন্যান্য ধর্মের তেমন প্রাধান্য ছিল না। ফলে একচ্ছত্র জীবনযাপন করত বা ধর্মীয় জীবনযাপন করত এই হিন্দু সমাজের হিন্দুরা। তৎকালীন সমাজে এই সমাজপতিরাই ছিল হিন্দু। ফলে 1 নম্বর পয়েন্ট যেটা আমরা বলতে পারছি যে হিন্দু ধর্মের প্রাধান্যতা। তো তৎকালীন সময়ে সমাজে সমাজপতিরা ছিল হিন্দু। এখানে হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের লোকেরা বসবাস করলেও হিন্দু ধর্মের প্রভাবই ছিল বেশি। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় শ্রেণী রাষ্ট্র পরিচালনা করত, সমাজ পরিচালনা করত। সমাজে বর্ণভেদ প্রথার কারণে হিন্দু সমাজ ছিল খুবই জরাজীর্ণ। ফলে হিন্দুদের প্রাধান্যতায় হিন্দু সমাজ জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়। বৌদ্ধদের প্রভাব লোপ। প্রাচীনকালে একসময় বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই প্রভাব ছিল, তাদেরই শাসন ছিল এবং সমাজে বা রাষ্ট্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যাও বেশি ছিল। মৌর্য আমল পর্যন্ত বৌদ্ধদের প্রভাব আমরা লক্ষ্য করি, কিন্তু গুপ্ত বংশের আবির্ভাবে এই বৌদ্ধদের প্রভাব লোপ পায় এবং সেখানে গুপ্ত রাজবংশের প্রাধান্য সৃষ্টি হয়। ফলে সেই সময় গুপ্ত বংশের রাজত্বকালেই বৌদ্ধদের প্রভাব লোপ পায়। অসংখ্য দেবদেবীর পূজা, এটা আমরা একবার পড়ে আসছি, যদিও যে তখনকার মানুষ পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, বড় বৃক্ষ বা বটবৃক্ষ এগুলো দেখে ইচ্ছা মতো তারা প্রকৃতি পূজা করতে থাকতো। প্রকৃতি পূজার সাথে সাথে তারা মাটি দিয়ে বিভিন্ন মূর্তি বানিয়ে মূর্তিও পূজা করত। ফলে শাসক গোষ্ঠীর মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্ম পালনের সাথে অন্য গোষ্ঠীর ধর্ম পালনে যথেষ্ট অমিল দেখা দেয়। ফলে তাদের মধ্যে মাঝে মাঝে বিরোধ সৃষ্টি হতো। আর ধর্মীয় অবস্থার মধ্যে দেখা যায় যে উচ্চবর্ণীয় সেই ব্রাহ্মণ ক্ষত্রিয়রা ধর্মীয় দিক থেকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। তারাই সকল প্রকার পূজা পার্বণে অংশগ্রহণ করত, পূজা পার্বণ পরিচালনা করত। মন্দির সর্বস্ব তাদেরই, মন্দিরগুলো তাদেরই হস্তগত ছিল। ফলে নিম্নবর্ণীয়রা সেই সব ধর্মীয় ক্ষেত্রে কোনো রকম সুযোগ সুবিধা পেত না, এমনকি তাদের জন্য ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিষিদ্ধ ছিল। তাদের বেদ বাক্য পাঠ করা বা মহাভারত স্পর্শ করা, গীতা স্পর্শ করা তাদের নিষিদ্ধ ছিল। সমাজে নিম্ন শ্রেণীরা ধর্মীয় ক্ষেত্রে অস্পৃশ্য হিসেবে গণ্য হতো। তারা কোনো প্রকার পূজা পার্বণে এবং ধর্মগ্রন্থ পাঠ থেকে তারা বঞ্চিত ছিল। ফলে এই বঞ্চিত শ্রেণী, নিম্ন শ্রেণীরা বিশেষভাবে হাঁপিয়ে উঠেছিল এই উচ্চবর্ণীয়দের কাছে। তাদের হাত থেকে বাঁচার জন্য সেই সময় আরব দেশ থেকে কিছু কিছু আলেম ওলেমারা এদেশে আসতে থাকে, তাদের সাথে বসবাস করতে থাকে। ফলে এই আলেম বা মুসলিমদের যে সাম্যতা, ভ্রাতৃত্ববোধ এগুলো দেখে তারা মুগ্ধ হয়ে যায়। ফলে এই সমানাধিকার, সাম্যতা দেখে তারা দলে দলে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে, নিম্ন শ্রেণীর হিন্দুরা। অর্থাৎ ধর্মীয় অবস্থা থেকে তারা ধর্মীয় জীবনযাপন থেকে বঞ্চিত হয়েই মুসলিম দিকে আকৃষ্ট হয়ে পড়ে। কিছু সংখ্যক ইসলাম ধর্ম গ্রহণ করে, কিছু সংখ্যক যদি ইসলাম ধর্ম গ্রহণও না করতে এই মুসলিম সমাধিকারী এই মুসলিমদের তারা আমন্ত্রণ জানায় তাদের এই যে উচ্চবর্ণীয়দের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা করার জন্য। ফলে বলতে পারি যে মুসলমানদের আগমনের পিছনে এই ধর্মীয় অবস্থাটাও বিশেষভাবে কাজ করেছিল। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ধর্মীয় জীবন এই ভারত উপমহাদেশে মোটেই ভালো ছিল না। এরপরে শেষ পয়েন্টসটা আমরা পাই যে সাংস্কৃতিক অবস্থা। অফুরন্ত ধনভাণ্ডারে পরিপূর্ণ ছিল ভারত উপমহাদেশ। ধনভাণ্ডারের সাথে সাথে শুধু ধনভাণ্ডারই পরিপূর্ণ ছিল না, জ্ঞান ভাণ্ডারেও পরিপূর্ণ ছিল এই ভারতীয় উপমহাদেশ। তো সাংস্কৃতিক অবস্থাটা ছিল অনেক উন্নত।
বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা দীক্ষা, শিল্প সাহিত্য, চিত্র, স্থাপত্য কলা, খেলাধুলা, বিনোদন বিভিন্ন ক্ষেত্রে সাংস্কৃতিক দিকে ভারতীয় উপমহাদেশ অনেক উন্নত ছিল। তো প্রথমে আমরা শিক্ষা দীক্ষা নিয়ে আলোচনা করি। শিক্ষা দীক্ষা নিয়ে আলোচনা করতে গেলে আমরা বলতে পারি যে সেই সময় মুসলিম বিজয় অর্থাৎ মুসলিম বিজয়ের সময় ভারতে উন্নত শিক্ষার ব্যবস্থা পরিচালিত ছিল বা প্রতিষ্ঠিত ছিল। শিক্ষা দীক্ষা, কৃষ্টি সভ্যতা সেখানে অনেক উন্নত ছিল। এ সময় জনগণের শিক্ষার জন্য সে সময়ের শাসকরা সাম্রাজ্যে সর্বত্র স্কুল কলেজ স্থাপন করেছিল। স্কুল কলেজে শুধু না, উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় অনেকগুলো বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। শিক্ষা বিস্তারে সেই সময় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়, বারাণসী, উদন্তপুর, বিক্রমশীল, এইসব বিশ্ববিদ্যালয়গুলো আমরা সেই সময় দেখতে পাই বা আজও সেই প্রাচীন ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের স্বাক্ষর বহন করে। ফলে এক কথায় বলা যায় শিক্ষা দীক্ষা তারা ভারতীয় উপমহাদেশ অনেক উন্নত ছিল। শিল্প সাহিত্যের উন্নতি। অতি প্রাচীনকাল থেকে ভারতবর্ষে শিল্প সাহিত্যের চর্চার কেন্দ্রবিন্দু ছিল এবং শিল্প সাহিত্যে এই অঞ্চল অনেক উন্নত ছিল। সে সময় জ্যোতিষবিদ্যা, গণিত, দর্শন, চিকিৎসা, সাহিত্য প্রভৃতি বিষয় হতো। সে যুগের কবি সাহিত্যিকদের মধ্যে আমরা পাই বাণভট্ট, ভবভূতি, রাজশেখর, কালিদাস, এইসব বিভিন্ন বিখ্যাত কবি সাহিত্যিকদের নাম আমরা পেয়ে থাকি। ফলে তাদের প্রচেষ্টায় সে সময় শিল্প সাহিত্যের ব্যাপক উন্নতি হয়েছিল ভারতীয় উপমহাদেশে। এরপরে চিত্রশিল্প এবং স্থাপত্য শিল্পের বিকাশ। তৎকালীন সময়ে ভারতে চিত্রকলা স্থাপত্য শিল্পে ব্যাপক প্রসার ঘটেছিল। গান্ধার, সাঁচি, অপ্রান্তা, ইলোরা প্রভৃতি স্থানে চিত্র স্থাপত্য কীর্তির নিদর্শন আমরা দেখতে পাই। সে সময়ের স্থাপত্য, চিত্র এবং ভাস্কর্য শিল্পের উন্নত ভাস্কর্য শিল্পকে আমরা দেখতে পাই। ফলে চিত্র স্থাপত্য কলাও ভারতবর্ষ সে সময় একটি উন্নত অবস্থার মধ্যে বিরাজিত ছিল। সাংস্কৃতিক ক্ষেত্রের শেষ পয়েন্টস আমরা দেখি খেলাধুলা ও বিনোদন। মুসলিম বিজয়ের সময় খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচলিত ছিল। ভারতবর্ষে বিভিন্ন খেলাধুলা চলতো, বিভিন্ন উৎসব উৎসব অনুষ্ঠান চলতো। অতি প্রাচীনকাল থেকেই এই সব অনুষ্ঠানাদির সাথে ভারতীয় উপমহাদেশের জনগণ সম্পৃক্ত ছিল। এখানে পাশা খেলা হতো, দাবা খেলা হতো, এগুলো খুবই জনপ্রিয় খেলা ছিল। তাছাড়াও নানা প্রকার গান বাজনা, নৃত্য, বিশেষভাবে পালা গান সর্বত্র প্রচলিত ছিল। এভাবেই ভারতীয় উপমহাদেশে আমরা রাজনৈতিক অবস্থাটি খারাপ দেখলেও, সামাজিক অবস্থা খারাপ দেখলেও অর্থনৈতিক অবস্থাটা আমরা অনেকটাই অনেক ভালো পেয়েছি। ধর্মীয় অবস্থাটাও যদিও আমরা সামাজিক অবস্থার সাথে আমরা বেশ কলুষিত অবস্থা দেখেছি, কিন্তু সাংস্কৃতিক অবস্থাটা অনেক উন্নত মানের আমরা দেখতে পেয়েছি। ফলে শিক্ষার্থীরা আমরা ভারতবর্ষে সামাজিক সাংস্কৃতিক অবস্থার জানতে গেলে দেখতে পাই যে ভারতের সাংস্কৃতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা ছিল খুবই প্রাচুর্যময় এবং সমৃদ্ধশালী। এই সময় এদেশের সামাজিক জীবন ছিল কুসংস্কারাচ্ছন্ন। বর্ণভেদ প্রথা সমাজ জীবনের সর্বত্র জীবনকে জর্জরিত করে রেখেছিল। তাছাড়া রাজনৈতিকভাবে তারা সমস্ত সাম্রাজ্যের প্রায় 22টি প্রদেশে বিভক্ত ছিল। তাদের মধ্যে এই 22টি প্রদেশের কারোর মধ্যেই কোনো ঐক্য ছিল না। ফলে তারা সহজেই শত্রুদের দ্বারা আক্রান্ত হতো এবং শত্রুদের প্রতিহত করার ক্ষমতা তাদের ছিল না। ধর্মীয় ক্ষেত্রে ব্রাহ্মণদের দৌরাত্ম্য ছিল অসীম। তারাই রাজ্য শাসন করত, ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করত। তারপরে ধর্মীয় ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক ক্ষমতার অধিকারী ছিল।
ফলে ঐতিহাসিক ওয়ার্ল্ড ব্যাংক বলেন যে জাতি, ধর্ম এবং ভাষার দিক থেকে ভারতীয় উপমহাদেশ একটি জটিল এলাকা ছিল। তো এই সব ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক দুর্বলতা, যদিও সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ক্ষেত্রে যে দুর্বলতা তৈরি হয়েছিল ভারত উপমহাদেশে, সেই দুর্বলতার প্রেক্ষিতেই ভারত উপমহাদেশে অন্যান্য জাতিগোষ্ঠীর মতো মুসলমানদের আসার পথ সুগম হয়েছিল। তারই প্রেক্ষাপটে 712 সালে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু অভিযানের মাধ্যমে সর্বপ্রথম ভারত উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করার সুযোগ লাভ করেছিলেন। তিনি যে ভারত উপমহাদেশে যে মুসলিম শাসনের বীজ বপন করেছিলেন, সেটা পরবর্তীতে বিশাল মহির হয়ে পরিণত হয়ে বিশাল দিল্লি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং 712 সাল থেকে 1926 সাল পর্যন্ত বিশাল সময়ের জন্য ব্যাপৃত ছিল এই মুসলমানদের শাসন। তা আমরা আজকে এই পর্যন্তই। মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, দোয়া, শুভকামনা। তোমরা আমার সাথে ছিলে, আশা করি পরবর্তীতেও থাকবে। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে নিশ্চয়ই দেখেছো, আবার একটু দেখে নিবে, বইয়ের সাথে সম্পৃক্ত করবে, আশা করি উপকৃত হবে। এবং তোমরা, আমি প্রথমেই প্রশ্নটি বোধহয় একটুখানি দিয়েছি যে মুসলমানদের আগমনের সময় ভারতের আর্থসামাজিক অবস্থা, এই বিষয়টির উপর তোমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলবে। আমি ছুটির পরে অ্যাসাইনমেন্টটি তোমাদের নিব, এটাই তোমাদের হোমওয়ার্ক। সবাই ভালো থাকো, আগামীতে আবারও দেখা হবে। ততদিন তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। শুভকামনা সবার জন্য।